হ্যালো অ্যাসপাইরেন্টস, কেমন আছো সকলে? তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের WBSSC একটা নোটিফিকেশন দিবে মার্চের 31 তারিখের মধ্যে। তোমাদের টেট এক্সামটা হওয়ার কথা আছে, আপার প্রাইমারি টেট, এবং সেই টেট সংক্রান্ত আজকের ক্লাস। এবং এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইংলিশের সিলেবাস। তো ইংলিশের সিলেবাস কি, কেমন ভাবে তোমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা মেন ক্লাসে যাব। তো তোমরা সবাই জানো যে আপার প্রাইমারি টেট মার্চের 31 তারিখের মধ্যে হবে। তো তোমাদেরকে সেই মতো প্রিপারেশনটা চালিয়ে নিতে হবে এবং তোমাদের এলিট একাডেমি বা এলিট ইউটিউব চ্যানেল তোমাদের এই ক্লাসগুলো নিয়ে এসছে। তোমাদেরকে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে এর সিলেবাস। তো এই সিলেবাসটা কি তোমরা সবাই জানো যে 15 করে ডিভাইড করা আছে এই সিলেবাসটা। কম্প্রিহেনশন থেকে 15 নম্বর এবং পেডাগোগি থেকে 15 নম্বর। এই কম্প্রিহেনশন থেকে 15 যেটা আছে, এই 15তে দুটো জিনিস থাকছে। এক থাকে তোমাদের একটা কবিতা, যেটাকে যে কোনো কবিতা যে কোনো কবির হতে পারে, এবং আরেকটা থাকছে কম্প্রিহেনশন এর মধ্যে একটা থাকছে প্রোজ। সেই প্রোজে কি টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। এবং তোমাদের যে 15 নম্বরটা থাকছে পেডাগোগি থেকে, সেটা আমরা সব শেষের দিকে আলোচনা করব। তো দেখো, এই যে তোমাদের কম্প্রিহেনশন পার্টটা, এই কম্প্রিহেনশন পার্টটাকে আমি টোটাল 4টা স্টেজে ভাগ করেছি। 4টা স্টেজের যে মধ্যে যে প্রথম স্টেজটা আছে সেটা হচ্ছে স্টেজ 1, এবং এখানে আমরা যে বেসিক জিনিসগুলো জানবো সেই বেসিক জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এই বেসিক জিনিসগুলো থেকে তোমাদেরকে প্রথমে বলে রাখি যে এখান থেকে তোমরা ডিরেক্ট কোশ্চেন কিন্তু পাবে না, কিন্তু পরবর্তী পার্টগুলো সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ পড়ার জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। এগুলো খুব সহজ সরল জিনিস এবং তোমরা এগুলো ছোটবেলা থেকেই পড়ে এসেছো। তো ছোটবেলা থেকে পড়ে এসেছো, তো দেখো প্রথমে কি সাবজেক্ট এন্ড প্রেডিকেট সম্পর্কে জানবো আমরা। সাবজেক্ট কাকে বলবো, প্রেডিকেট কাকে বলবো, তারপরে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মিনিং, যে বাক্যের 5টি ধরন আছে সেই 5টি ধরন সম্পর্কে জানবো। তারপরে নাউন, তারপরে প্রোনাউন, এবং তারপরে আর্টিকেল। তারপরে আমরা জানবো ডিটারমিনান্টস, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, আর্টিকেল কাকে বলে। তোমরা এগুলো জানো, অথচ আমাদেরকে একবার করে ঝালিয়ে নিতে হবে। না ঝালিয়ে নিলে কি হবে, যে আমাদের কোথাও জড়তা থাকলে সেই জড়তাটা পরিষ্কার হবে না। তো সেই জন্য আমরা আগে এই সব বিষয়গুলো দেখে নেবো। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই 3টে জিনিস আমরা দেখবো। এবং তারপরে দেখে নেবো কনজাংশন, ইন্টারজেকশন এবং ভার্ব, অক্সিলারি বা মডাল ভার্ব। এই বিষয়গুলো আমরা কিন্তু জেনে নেব। এটা হচ্ছে তোমাদের প্রথম স্টেজে। আরো একবার বলে রাখছি, এগুলো থেকে তোমাদের ডিরেক্ট কোশ্চেন পাবে না, কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো জেনে রাখতে হবে তোমাদের পরবর্তী জিনিসগুলো জানার জন্য। পরবর্তী জিনিসগুলো বলতে এই যে স্টেজ 2তে টেন্স কি, টেন্স তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে একদম আমরা ছোট যখন ছিলাম তখন থেকে পড়েছি। টেন্সের 3টি ধরন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই 3টি ধরন সম্পর্কে জানো। এবং এই যে টেন্সের ধরন, এই ধরনগুলোকে আবার প্রত্যেকটা ধরনকে 4 ভাগে ভাগ করা হয়, যে টোটাল 12 রকমের টেন্স আমরা পেয়ে যাই। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা জানবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোন সাবজেক্টের পাশে কোন ভার্বটা বসবে, কিসের উপর বেস করে বসবে, সব বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তারপরে সেন্টেন্স বেসড অন স্ট্রাকচার অনুযায়ী, মানে গঠন অনুযায়ী। তোমরা প্রথমে আমরা দেখলাম যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, মানে অনুযায়ী সেন্টেন্সের ধরন বা বাক্যের ধরন, এবং এই যে স্ট্রাকচার অনুযায়ী বাক্যের ধরন, স্ট্রাকচার অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়। তোমরা জানো কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3 ভাগে আমরা বাক্যকে ভাগ করে থাকি। তারপরে ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রিপোজিশন ক্লজ। তো এই ক্লজ গুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন এসেই থাকে। তারপরে কন্ডিশনালস এন্ড কোশ্চেন ট্যাগস, যে কোনো প্রশ্ন করা আর কি। তো যাই হোক, আমরা স্টেজ 2তে এই বিষয়গুলো জানবো। এবং স্টেজ 3 আবার দেখবে তোমার ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ কে নিয়ে কিন্তু স্টেজ 3, মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজের ধারণা থাকতে হবে, তাহলে আমরা স্টেজ 3তে এসে প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারবো বা করতে পারবো। দেখো ভয়েস চেঞ্জ পরীক্ষায় সাধারণত অনেক এক্সামে এসে থাকে, তোমরাও ছোটবেলা থেকে প্র্যাকটিস করছো, তারপরেও কিন্তু আমরা একবার দেখবো। ভয়েস চেঞ্জের জন্য আমাদের টেন্স খুব ভালোভাবে দরকার পড়বে, সাবজেক্ট প্রেডিকেট বা সাবজেক্ট অবজেক্ট কোনটা, সেই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে দরকার পড়বে। তারপরে ন্যারেশন চেঞ্জ কিংবা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, তো এই জায়গাটাও আমাদের খুব অত্যন্ত প্রয়োজনীয়, এইখান থেকেও প্রশ্ন আসে। তারপর সেন্টেন্স ট্রান্সফরমেশন, আমরা যে বাক্যের ধরনগুলো সম্পর্কে জানলাম, এই যে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অথবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, বিভিন্ন ধরনে পরিবর্তন করা। তারপরে আমরা জানবো ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি সম্পর্কে আমরা জানবো। এবং সব শেষে আমরা অ্যারেঞ্জমেন্ট অফ এ সেন্টেন্স, কি করে ধরো তোমার বিভিন্ন ওয়ার্ডগুলোকে
অগোছালো করে দিয়ে দিল, তোমাকে সেখানে সাজাতে বলছে তো সেইখানে তোমাকে ধারণা থাকতে হবে যে আমার প্রথমে সাবজেক্ট বসবে, না প্রথমে অবজেক্ট বসবে, না প্রথমে ভার্ব বসবে, কোনটা বসবে, কি ধরনের সেন্টেন্স, বাক্যের শেষে ফুল স্টপ বসবে না কোশ্চেন মার্ক বসবে, সেই ব্যাপারগুলো আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমাদের আগের ধারণাগুলো থাকা কিন্তু লাগবে। এবং এর পরের স্টেজে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস। এগুলো বিষয়টা হচ্ছে যে সিনোনিমস অ্যান্টোনিমস বা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যাই আছে, ফ্রেজেস, ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো কিন্তু বেশিরভাগটা টেক্সচুয়াল থাকবে। মানে তোমাদের যে টেক্সটটা দেওয়া হবে, তোমাদের যে প্রোজ বা পোয়েট্রি দেওয়া হবে, সেইখান থেকেই কিন্তু তোমাদেরকে এগুলো উত্তরগুলো খুঁজে বের করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা আগের বছরের প্রশ্ন দেখলেও বুঝতে পারবে যে তোমাদেরকে সিনোনিম বা অ্যান্টোনিম বলেছে, সেখান থেকে কোনো একটা মানে ওই প্রোজটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, প্রোজটাকে ভালো করে বুঝে নিয়ে তখন এই উত্তরগুলো কিন্তু করতে হবে। তারপরে রিপিটেশন অফ সেম আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ার্ডস, কেমন হি ইজ রিটার্নিং ব্যাক, যদি আমরা এরকম একটা ওয়ার্ড দেখি হি ইজ রিটার্নিং ব্যাক, এ দেখো রিটার্ন মানে তো পিছনে আসা, আবার ব্যাক বলছি, রিটার্নিং ব্যাক, তাহলে সেম আইডিয়া আমরা দুবার প্রেজেন্ট করছি। তো এইটা কিন্তু আমাদের গ্রামাটিক্যালি এটাকে ভুল বলা যায়। তাই জন্য এই জিনিসগুলো আমরা যেন রিপিট না করি, সেগুলো আমরা বারবার করে প্র্যাকটিস করব। তারপরে ফিগারস অফ স্পিচ, এটা যারা পড়াশোনা করেছো ইংলিশ নিয়ে তাদের জন্য হয়তো খুব সহজ হলেও আমরা যারা ইংলিশ নিয়ে পড়িনি, মানে ইংলিশটা আমাদের কাছে যাদের কাছে যে ফরেন ল্যাঙ্গুয়েজ, একদমই ফরেন ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য একটু সমস্যা, কিন্তু সমস্যার কোনো কারণ নেই, তোমাদের প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তারপরে পাঞ্চুয়েশন মার্ক, ইরর কারেকশন, স্পেলিং প্যাটার্ন অ্যান্ড কমন মিস্টেক এবং ক্লোজ টেস্ট, গ্যাপ ফিলিং প্র্যাকটিস, আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে দেখবো। এবং তোমরা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে। এবার স্টেজ 4 অবধি ছিল আমাদের কিন্তু কম্প্রিহেনশনের জন্য যেসব জিনিসগুলো দরকার। আমাদের সিলেবাসটা খুব ডিটেল ওয়েতে করা হয়েছে, তার একটি কারণ যেন তোমরা কোথাও প্র্যাকটিস করতে গিয়ে কোথাও যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হও। তোমরা যখনই প্র্যাকটিস করবে সবসময় যেন তোমরা অ্যান্সার করে আসতে পারো, এই জন্যই কিন্তু এতটা ডিটেলড ওয়েতে দেওয়া হয়েছে এবং ডিটেলড ওয়েতে কিন্তু তোমাদের আলোচনাটা হবে। এবং এরপরে স্টেজ 5 এ আমরা যেটা দেখে নিব, স্টেজ 5 এ তোমাদের আছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবার পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তোমরা কিন্তু অলরেডি করেছো, কিন্তু আমাদের অনেক সময় প্র্যাকটিসের অভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো ভুল করে আসি। যেমন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, তোমরা পড়েছো বিএড ডিএড যাই করো না কেন, সেখানে কিন্তু লার্নিং কোনটাকে বলে, অ্যাকুইজিশন কোনটাকে বলে, তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে নিব। তারপরে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, কিভাবে ভাষা শেখানো যায় সেই জিনিসগুলো, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন কমিউনিকেশন, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিব। তারপর চ্যালেঞ্জ অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম, ডাইভার্স ক্লাসরুম বলতে বিভিন্নতা, একই ক্লাসের মধ্যে ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিভিন্ন জাতের মানুষ থাকবে, বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, স্টুডেন্টরা থাকবে, বিভিন্ন কালারের স্টুডেন্ট থাকতে পারে। তো আমরা সেই ক্লাসগুলোতে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবো সেই ব্যাপারগুলো এখানে দেখা হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, আমরা জানি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই যে 4টা স্কিল, এই 4টা স্কিলের আমাদের সব প্রথম স্কিল যেটা হয় আমাদের শোনা, তারপরে কথা বলা, তারপরে পড়তে শেখা, তারপরে লিখতে শেখা। এই স্কিলগুলো ধাপের পর ধাপ কিভাবে আমাদের এগিয়ে আসে, কিভাবে আমাদের উন্নতি সাধনে সাহায্য করে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখে নিব। তারপরে ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি, এই তারপরে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, আমাদের কি কি টিএলএম ইউজ করতে হবে সেই বিষয়গুলো। তারপর রিমেডিয়াল টিচিং এবং অ্যাপ্রোচেস এন্ড মেথডস অফ টিচিং ইংলিশ, কি কি মেথড ইউজ করে আমরা ইংরেজি পড়ানো যেতে পারে বা পড়ানো আমরা পড়াই। দেখো এই ছিল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। তো এই সিলেবাস নিয়ে আলোচনা করতে গিয়ে তোমরা দেখলে যে আমি 5টি ভাগে টোটাল ভাগ করে নিয়েছি। এইবার 5টি ভাগে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি খুব ভালোভাবে ক্লাস চালিয়ে যাব। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ, ম্যাটেরিয়ালস, তারপর তোমার এমসিকিউ প্র্যাকটিসের প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাপ ডাউনলোড করনি তোমরা অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও। তোমাদের সিলেবাসের ক্লাস এই অবধি। এবার তারপরে আমরা চলে যাব আমাদের আজকের যে ফার্স্ট টপিক, আজকের যে প্রথম টপিক, সেই টপিকটার উপরে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট এন্ড প্রেডিকেট আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, এক হচ্ছে তোমার এই সাবজেক্ট, আর একটা হচ্ছে তোমার প্রেডিকেট। সাবজেক্ট কি, প্রেডিকেট কি, এই ব্যাপারগুলো আমরা দেখব এবং কোথায় আমরা সেগুলো ব্যবহার করি, কেমন ভাবে আমরা ব্যবহার করি, সেই ব্যাপারগুলো আজ কিন্তু দেখে নিব। তো দেখো ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তোমাদের যখন আমি একদম প্রথম থেকে শুরু করেছি এবং তোমরা যদি রেগুলার ওয়েতে এই ক্লাসগুলো পরপর দেখতে থাকো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের কোথাও কিছু সমস্যা হতে পারে বা হবে। তো দেখো তোমরা ক্লাসগুলো খুব সুন্দরভাবে করো এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের এমসিকিউ যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হবে সেই প্র্যাকটিস সেটগুলো খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক।
প্রথমত আমরা সাবজেক্ট বা প্রেডিকেট দুটোই বোঝার জন্য আমরা প্রথমে বুঝবো ওয়ার্ড কি, ওয়ার্ড কাকে বলে এবং ওয়ার্ড আসে কোথা থেকে। প্রথমত আমাদেরকে যেটা দেখে নিতে হবে, আমাদের তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ইংলিশে এ থেকে জেড অবধি 26টি আমাদের লেটার আছে, 26টি অ্যালফাবেট আছে। এই 26টি অ্যালফাবেটের মধ্যে কেবলমাত্র 2টি অ্যালফাবেটের এরকম ক্ষমতা আছে যে নিজে একা একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারে, যে ওয়ার্ডটা থেকে আমরা কোনো মানে পেতে পারি। কি সেই ওয়ার্ড দুটো? একটা হলো এ আর একটা হলো আই। এবং এ আর আই ছাড়া আমাদের এই 26টি অ্যালফাবেটের মধ্যে আর কারো কিন্তু সেই ক্ষমতা নেই। তাহলে এই 26টি অ্যালফাবেট ছাড়া, এই যে এই দুটো অ্যালফাবেট ছাড়া যদি আর বাকি অ্যালফাবেটের একা কোনো মানে তৈরি করার ক্ষমতা না থাকে, তাহলে তারা কি করবে? তাদেরকে তো মানে তৈরি করতে হবে। আমরা তো পড়ে আসছি, এতগুলো ওয়ার্ড পড়ছি, সারা দিনে কতগুলো ইংলিশ ওয়ার্ড ইউজ করছি, সেই ওয়ার্ডগুলো কি করে তখন? ভাওয়েল প্লাস কনসোনেন্ট। আমাদের 26টি ওয়ার্ডের মধ্যে আমাদের 5টি ভাওয়েল জানি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল। এই 5টি ভাওয়েলের সঙ্গে কনসোনেন্ট পাশাপাশি বসে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করে। তো আমরা সেটাই বলছি ওয়ার্ড কাকে বলে? when on or more English letters, letters মানে যে 26টি লেটারের মধ্যে আর অ্যারেঞ্জ সাইড বাই সাইড, পাশাপাশি বসানো হয় টু এক্সপ্রেস এ মিনিং, কোন একটা মানে দেওয়ার জন্য, that meaningful group of letter is called a word। এবং যখন সেটা থেকে আমরা মানে পাচ্ছি তখন সেই মানেটাকে আমরা বলছি ওয়ার্ড। তার মানে আমি এ এন টি এই 3টে ওয়ার্ড নিলাম, এটা একটা মানে দিচ্ছে। বা তোমাদের এখানে যে এক্সাম্পল গুলো দেখছো, দেখো পি ই এন পেন, বি ডবল ও কে বুক, এস কে ওয়াই স্কাই। এবার দেখো আমরা এই যে পর পর বসিয়েছি, এটা থেকে আমরা একটা মানে পাচ্ছি। কিন্তু আমি যদি এই পেনটাকে পিইএন পেন না লিখে এন ই পি নেপ নেপ করি, তাহলে কি কোনো মানে পাচ্ছি? আমরা কিন্তু মানে তখন পাচ্ছি না। তো আমাদেরকে যেসব ওয়ার্ড আমরা জানি বা যেসব ওয়ার্ড এক্সিস্ট করে সেই সব ওয়ার্ডকে পাশাপাশি বিন্যস্ত করতে হবে সুন্দরভাবে, যেন আমরা একটা মানে পাই। তারপর দেখো বুক, বুকের জায়গাতে আমরা যদি কুব করি, তাহলে কি কোনো ওয়ার্ড পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি না। তো আমাদেরকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, যেন সেটা একটা কি করে এক্সপ্রেস এ মিনিং, একটা যেন মানে দেয়। তার মানে আমরা বলতে পারি যে দ্যাট ইজ এ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স দ্যাট টুগেদার এক্সপ্রেস এ মিনিং। যখন পাশাপাশি কিছু ওয়ার্ড বসছে, পাশাপাশি কিছু অ্যালফাবেট বসছে এবং অ্যালফাবেট বসার পরে আমাদেরকে একটা কমপ্লিট মিনিং দিচ্ছে, যখন কমপ্লিট আমরা একটা মানে পাচ্ছি, সেটা থেকে আমরা কিছু বুঝতে পারছি। দেখো ওয়ার্ড তো পাখিরাও মুখ থেকে বিভিন্ন বের করে, তাদের ভাষা কি আমরা বুঝতে পারি? সেগুলো আমাদের কাছে বোধগম্য নয়, সেগুলো আমরা বুঝতে পারি না। তাহলে দেখো যখন সেগুলো আমাদের পাশাপাশি বসে একটা আমাদেরকে মানে দিবে, তখনই সেটাকে কিন্তু আমরা ওয়ার্ড বলতে পারবো। কিন্তু পাশাপাশি আমি যে কোনো ওয়ার্ড বসিয়ে দিলাম, যে কোনো অ্যালফাবেট বসিয়ে দিলাম, দিয়ে আমি বলছি সেটা ওয়ার্ড, সেটা কিন্তু হবে না। সেটা থেকে যেন আমরা একটা কমপ্লিট মানে পাই। বোঝা গেছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং তারপরে আমরা নেক্সট দেখে নিব সেন্টেন্স। এবার দেখো আমরা ওয়ার্ড সম্পর্কে জানলাম যে পাশাপাশি কিছু বর্ণ বা অ্যালফাবেট বসে একটা ওয়ার্ড তৈরি করছে। তো সেন্টেন্স কি? একই রকম ভাবে তুমি দেখো, এর আগে আমরা যেমন দেখলাম পাশাপাশি কিছু লেটার বসছে, অ্যালফাবেট বসছে, লেটার অথবা অ্যালফাবেট বসার পর একটা মিনিং দিচ্ছে। এখানে কি হবে? পাশাপাশি কিছু ওয়ার্ড বসবে। তো বলছে এই সেন্টেন্স ইজ এ কম্বিনেশন। এটা কি? একটা কম্বিনেশন। পাশাপাশি কিছু ওয়ার্ড বসবে অফ ওয়ার্ডস, এই ওয়ার্ডের কম্বিনেশন অ্যারেঞ্জ ইন এ প্রপার অর্ডার। এটাও দেখো প্রপার অর্ডার, প্রপার ওয়ার্ডার কথার উপর জোর দিবে যে প্রপার ওয়ার্ডার। প্রপার অর্ডার বলতে যখন পাশাপাশি বসাবো এবং ঠিকঠাক ভাবে বসাতে হবে টু এক্সপ্রেস এ কমপ্লিট এন্ড লজিক্যাল আইডিয়া। আমি যেমন তেমন যে কোনো ওয়ার্ড পাশাপাশি বসিয়ে দিলে সেটা একটা সেন্টেন্স হয়ে যাবে না। তার মানে সেই সেন্টেন্সটা হওয়ার জন্য সেইখানে লাগবে কি? একটা লজিক্যাল আইডিয়া, কমপ্লিট আইডিয়া। যেমন আমাদের উদাহরণ আমরা দেখছি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তো আমরা ফুটবল খেলি, এটা একটা কমপ্লিট মানে। উই ফুটবল প্লে যদি করে দিতাম, তাহলে কি এটা কমপ্লিট মানে হতো? আমাদের তো একই ওয়ার্ড। এই যে দেখো উই প্লে ফুটবল যখন আমরা নিয়েছি, তখন আমরা বলছি আমরা ফুটবল খেলি। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, আমরা বাংলাতেই বলছি। আবার দেখো বাংলায় বলছি আমরা ফুটবল খেলি, এটা বলছি। তো এবার এইখানে দেখো প্রথমে আমাদের কিন্তু সাবজেক্ট বসছে। এই যে সাবজেক্ট, আমরা যখন ইংরেজিতে বলছি তখন সেটা বলছে সাবজেক্ট। উইটা হয়ে গেল সাবজেক্ট, প্লেটা হয়ে গেল ভার্ব, ফুটবলটা হয়ে গেল তোমার অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই কম্বিনেশনটা কিন্তু থাকতে হবেই।
এই কম্বিনেশনটা না থাকলে আমরা ইংরেজিতে সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। বলতে পারবো না শুধু তাই নয়, সেন্টেন্সের কমপ্লিট মিনিং দিবে না, লজিক হবে না, তার মানে সেটা আমরা সেন্টেন্স বলতে পারবো না। যখনই আমাদেরকে কমপ্লিট মিনিং দিচ্ছে না, আমাদেরকে যখনই কমপ্লিট লজিক্যাল আইডিয়া দিচ্ছে না, তখনই আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। এবং বাংলায় সেটা কি হচ্ছে, কর্তা, কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, আর কর্ম, কর্ম মানে হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, আমাদের এই কম্বিনেশনটা থাকে। তার মানে আমরা যখন কোনো কথা বাংলায় বলছি যে আই ইট রাইস, এই কথাটা আমি লিখলাম। আই মানে কি, আই মানে আমি, ইট মানে খাই, আর রাইস মানে ভাত। তাহলে দেখো আই, এই আইটা কি সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচারটা ফলো করছে। কিন্তু আমি যখন বাংলায় লিখলাম তখন দেখো আমি খাই ভাত, এটা কি আমাদেরকে কমপ্লিট মানে দিচ্ছে? কমপ্লিট মানে কিন্তু আমাদেরকে দিচ্ছে না, বা কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমি ভাত খাই, এটা অ্যাকচুয়ালি হয় আমরা যখন বাংলায় বলি আমি ভাত খাই, আমি যখন বাংলায় বলছি তো এই আমিটা কি, আমিটা হলো কর্তা, ভাতটা হয়ে যাচ্ছে কি কর্ম, আর খাইটা হয়ে যাচ্ছে ক্রিয়া। দেখো তার মানে আমরা বাংলায় যখন কিছু ভাবছি তখন আমরা ভাবছি কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া এই হিসাবে। কিন্তু যখন ইংলিশে ট্রান্সলেট করছি, আমরা ট্রান্সলেট যদি একদম আমি ভাত খাই এটা এইভাবে যদি করে যাই, তাহলে আই রাইস ইট, আমাদের যদি একদম ট্রান্সলেট করে দিই, সোজাসুজি যদি আমরা ট্রান্সলেট করে দিই, তাহলে কিন্তু কি দাঁড়াবে, আই রাইস ইট। এই জায়গাতেই আমাদের কিন্তু আমরা যেহেতু আমাদের কাছে ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়, আমাদের মাতৃভাষা হলো বাংলা, এবং বাংলাতে আমরা যখন কিছু ভাবছি সেটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাচ্ছি তখন আমাদের এই জায়গাতেই সমস্যা হয়ে যায়। কারণ আমাদের বাংলায় যে স্ট্রাকচারটা কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, কিন্তু ইংরেজিতে সেটা কর্ম আর ক্রিয়া এই দুটো জিনিস কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে একে অপরের জায়গা পরিবর্তন করে নিচ্ছে। জায়গা পরিবর্তন করার ফলেই কিন্তু আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। তো আমরা সেই ভুলগুলো না করার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে। তেমন যদি আর একটা উদাহরণ নিয়ে দেখি, যে সে খুব ভালো ছবি আঁকে, আমি যদি এই উদাহরণটা নিয়ে দেখি, সে খুব ভালো ছবি আঁকে, তাহলে সে, সে এর ইংলিশ হি, খুব ভালো ছবি আঁকে, সে খুব ভালো ছবি আঁকে। আমরা যদি একদম ট্রান্সলেট করে দিই সেটা বাংলা থেকে ইংরেজিতে, তাহলে হি ভেরি নাইস পিকচার ড্রজ, এটা কি সেন্টেন্সটা হলো? এই সেন্টেন্সটা কি মানে দিচ্ছে আমাদেরকে? আমাদের কি লজিক্যাল মনে হচ্ছে? সেন্টেন্সটা আমাদের পড়েই মনে হচ্ছে যেন কোথাও একটা ভুল আছে। তাহলে ভুলটা আমি কোথায় করলাম? আমরা ভুলটা করছি এই জায়গাতে যে আমাদের যখন বাংলায় বললাম, বাংলায় দিব্যি সুন্দর সবাই বুঝে গেল, কিন্তু ইংরেজি যখন বলছি আমাদের উলট পালট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হতো? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে হি, তারপরে কি বসবে আমাদের ভার্ব, ভার্বটা কি হবে? ড্রজ। কোন জিনিসটা ড্র করছে? পিকচার, হি ড্রজ পিকচার ভেরি নাইসলি অথবা বিউটিফুলি, হি ড্রজ পিকচার ভেরি নাইসলি অথবা বিউটিফুলি। তাহলে এখানে ভেরি নাইসলি করতে হবে, তাই হোক। তাহলে হি ড্রজ পিকচার ভেরি নাইসলি অথবা বিউটিফুলি। তাহলে দেখো এখানে আমাদের হয়ে গেল সাবজেক্ট, ড্রজ হয়ে গেল ভার্ব, আর বাকি যেটুকু পড়ে থাকলো পিকচার, এটা হয়ে গেল অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাকিটা এক্সট্রা ওয়ার্ড কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে দেখো আমাদেরকে এই জায়গাটাই শুধু বোঝার আছে আজকে, যে আমরা যখন আমরা বাংলায় কোনো কথা বলছি সেটা আমাদের কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরেজি যখন বলছি কর্ম এবং ক্রিয়া নিজের জায়গাটা পরিবর্তন করে নিচ্ছে, এবং সেটা হয়ে যাচ্ছে কর্তা প্লাস ক্রিয়া প্লাস কর্ম।
এই জিনিসটা শুধু আমাদেরকে মনে রাখতে হবে। তোমরা অবশ্যই এটা খাতায় নোট ডাউন করে রাখো, বা তোমাদের এই পিপিটিটাও তোমরা কিন্তু আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের পড়তে সুবিধা হবে। তো চলো, এই অবধি আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমেই কিন্তু সাবজেক্ট কিন্তু একটু হলেও দেখেছি, যার ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে দ্য সাবজেক্ট টেলস হু আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। মানে যার ব্যাপারে কোনো একটা কথা বলা হচ্ছে, এর আগে আমরা দেখলাম হি, সে বা আই বা কারো একটা নাম নিলে, তাহলে সেইখানে যেমন এখানে দেখো উদাহরণটা দেখো, রিতা, রিতা ইজ সিঙ্গিং এ সং। তার মানে কি, রিতা একটি গান করছে, রিতা একটি গান গাইছে। তাহলে এই যে রিতা একটি গান গাইছে, আমরা রিতার সম্পর্কে কোনো একটা কথা বললাম, সেখানে রিতা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট। এবং সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য, আমরা যেটাকে বাংলায় বলি উদ্দেশ্য। উদ্দেশ্য বিধেয় তোমরা অনেক আগে পড়েছো, ছোটবেলায় পড়েছো, এবং আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি, তাই জন্য আমরা কিন্তু ব্যাপারগুলো একটু ঝালিয়ে নিব। তো দেখো, উদ্দেশ্য কোনটা, যাকে উদ্দেশ্য করে, যার উদ্দেশ্যে কোনো কথা বলা হচ্ছে, বা যার ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে, দ্য সাবজেক্ট টেলস হু আর হোয়াট দ্য সেন্টেন্স অ্যাবাউট। পুরো বাক্য যে আমরা লিখছি, সে বাক্যটা কার ব্যাপারে, কি সম্পর্কে, কি বলা হচ্ছে, কার ব্যাপারে বলা হচ্ছে, এই যখন প্রশ্নগুলো করলে যার নামটা পাওয়া যাবে। রিতা ইজ সিঙ্গিং এ সং, তাহলে যদি আমরা প্রশ্ন করি হু ইজ সিঙ্গিং এ সং, কে গানটি করছে, তাহলে রিতা গানটি করছে। দ্য ডগ বার্কড লাউডলি, কুকুরটি জোরে ঘেউ ঘেউ করলো, বা খুব উচ্চ স্বরে ঘেউ ঘেউ করলো, তাহলে কে উচ্চ স্বরে ঘেউ ঘেউ করলো, দ্য ডগ। তাহলে এই যে দেখো, আমাদের দেখো এর আগে কিন্তু আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, তাহলে সাবজেক্ট এখানে সাবজেক্ট যদি এটা হয়, তাহলে ভার্ব হচ্ছে ইজ সিঙ্গিং, কোনো কাজ করা বোঝাচ্ছে। ভার্ব যখনই কোনো কাজ করা বোঝাচ্ছে, তাহলে ইজ সিঙ্গিং, তাহলে এটা হয়ে গেল ভার্ব। এ সং, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তাহলে দেখো তো, ডগ, এখানে ডগ হয়ে যাচ্ছে তোমার সাবজেক্ট, ডগটা সাবজেক্ট কি করছে, বার্ক, কোনো কাজ করা বোঝাচ্ছে, তো সেটাকে ভার্ব বলছি আমরা। তারপর লাউডলি, কেমন করে কাজটা করলো, সেটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে আমাদের যেটা বোঝার আছে, সেটা হলো সাবজেক্ট বা উদ্দেশ্য বলতে কি বোঝায়, যে সাবজেক্ট টেলস হু আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, কার সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে বা কি বলা হচ্ছে, কার ব্যাপারে, মানে যার ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে, বা যাকে নিয়ে যে হচ্ছে প্রধান, সেই হলো আমাদের সাবজেক্ট। ব্যাস, এইটুকুই তোমাদের সাবজেক্ট থেকে। এরপরে আমরা দেখলাম সাবজেক্ট, এবার দেখবো আমরা প্রেডিকেট কোনটাকে বলবো, কোনটাকে আমরা বলবো সাবজেক্ট ছাড়া। আমরা দেখলাম সাবজেক্ট, যার সম্পর্কে কোনো কথা বলা হলো। আমরা এর আগে সেন্টেন্সে দেখলাম রিতা সাবজেক্ট, আর এখানে দেখলাম দ্য ডগটা হলো সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ছাড়া যে অংশটুকু পড়ে থাকলো, সেটুকু হলো প্রেডিকেট। এটার জন্য এইটুকু প্রেডিকেট, সেকেন্ডের জন্য এইটুকু প্রেডিকেট আমরা বলতে পারি। তাহলে প্রেডিকেট টেলস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ। আমরা যেমন বললাম রিতা হচ্ছে সাবজেক্ট, রিতা কি করছে, ইজ সিঙ্গিং এ সং, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেট। তারপরে দ্য ডগ, কুকুরটি কি করলো, জোরে ঘেউ ঘেউ করছে, খুব উচ্চ স্বরে ঘেউ ঘেউ করছে, তখন সেই উচ্চ স্বরে যে ঘেউ ঘেউ করছে, সেটুকু বলছি আমরা প্রেডিকেট। তাহলে সাবজেক্ট ছাড়া যে অংশটুকু পড়ে থাকছে একটি বাক্যের মধ্যে, সেই অংশটুকু আমরা বলবো প্রেডিকেট। ব্যাস, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো, আমরা যখন বুঝতে পারলামই, আমরা কিছু একটু প্র্যাকটিস করে নিই। প্রথম থেকে আমরা দেখে নিব যে কোনটা সাবজেক্ট এবং তারপরে কোনটা প্রেডিকেট। দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সূর্য ইস্ট দিক দিয়ে উঠে, সূর্যের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কার ব্যাপারে কিছু বলা হচ্ছে, সূর্যের ব্যাপারে কিছু বলা হচ্ছে। আর রাইজেস ইন দ্য ইস্ট, এটুকু হলো প্রেডিকেট। সূর্যের ব্যাপারে কি বলা হচ্ছে, রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটুকু হলো সাবজেক্ট, এটুকু হলো প্রেডিকেট। নেক্সটটা করো, আই লাইক টু রিড বুকস, আমার বই পড়তে ভালো লাগে, তাহলে আমারটা হয়ে গেল, মানে আইটা হয়ে গেল সাবজেক্ট। আমার কি ভালো লাগে, আমার বই পড়তে ভালো লাগে, এটুকু হয়ে গেল প্রেডিকেট। তারপরে দেখো, সি ইজ রাইটিং এ লেটার, এখানে কোনটা সাবজেক্ট, সে কি করছে, ইজ রাইটিং এ লেটার, এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, পাখিরা কি করে, আকাশে ওড়ে, এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, তাহলে দে কারা, তারা, কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তারা কি করছে, আর প্লেইং ফুটবল, এটুকু হয়ে গেল প্রেডিকেট। তারপরে নেক্সট সেন্টেন্স দেখো, উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, উই মানে আমরা,
ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কালকে গিয়েছিলাম মার্কেটে, বাজারে। তাহলে উই হয়ে গেল সাবজেক্ট। আমরা কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, সবকিছুর উত্তর পেয়ে যাচ্ছে, মানে সাবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমাদেরকে দিবে, সেটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি করছে, কোথায় করছে, কেমন ভাবে করছে, কি আছে, প্রত্যেকটা জিনিস। মোট কথা হলো যার সম্পর্কে কিছু বলা হলো সে হলো সাবজেক্ট, আর যেটা বলা হলো, যা তাকে কমপ্লিমেন্ট দেওয়া হলো সেটুকুই হলো প্রেডিকেট, বা তার সম্পর্কে যাই ধারণা দেওয়া হলো সেটুকু হলো প্রেডিকেট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে বেস্ট পলিসি কোনটা, বেস্ট পলিসি হচ্ছে অনেস্টি, আর অনেস্টি তাহলে সাবজেক্ট, এটুকু হয়ে গেল প্রেডিকেট। তারপর ক্যান ইউ হেল্প মি, এই সেন্টেন্সে দেখো আমরা প্রথম থেকে যে সেন্টেন্স গুলো দেখলাম সেই সেন্টেন্সের প্রথম দিকে কিন্তু আমরা সাবজেক্টটা পেয়ে গেছি, কিন্তু এই সেন্টেন্স আইডেন্টিফাই করে দেখি, ক্যান ইউ হেল্প মি এটার বাংলা মানে কি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তাহলে তোমাদের কি মনে হচ্ছে সাহায্য কোনটা, তাহলে তুমি, এখানে ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বাদ দিয়ে যেটুকু পড়ে থাকলো ক্যান হেল্প মি, এটুকু হয়ে গেল আমাদের প্রেডিকেট। তারপরে দেখো, এই যে দেখো তোমরা বাংলায় করতে গেলে খুব সহজে এটা পেয়ে যাবে যে তুমি, তাহলে কাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, তোমাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে, এটুকু হয়ে গেল আমাদের বিধেয়। তারপরে দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল এটি, বা এটি কি সুন্দর ফুল, তাই তো, এখানে কোনটা সাবজেক্ট, হোয়াট, এটা কি সাবজেক্ট হবে, দেখো তো ভালো করে, হবে না। তাহলে ফ্লাওয়ারটা হতে পারে ফুল, আমরা একটা নাম জানি, ফুলটা হতে পারে, কিন্তু ফুলও এখানে সাবজেক্ট নয়। এখানে আমরা কার ব্যাপারে কথা বলছি, ইট, ইট সম্পর্কে আমরা বলছি। তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ, এটুকু হয়ে গেল আমাদের প্রেডিকেট, আর এই যে ইট, ইটটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। ইট ইজ, ইট ইজ, এটা যদি আমরা সেন্টেন্সটা, আমাদের এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমরা যদি এটাকে অ্যাসার্টিভে করি, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার বা ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এরকম ভাবে তো আমরা বলবো, তাই না, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আমরা নরমালি অ্যাসার্টিভে যদি করে দিই তখন এরকম দাঁড়াচ্ছে, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। দেখো, ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে কোনটা ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ইট, এটা, তাহলে বোঝা গেল এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তো প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা বলো তো এখানে সাবজেক্ট কোনটা হবে, প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো। তাহলে দেখো এখানে কোনটা সাবজেক্ট হতে পারে, প্লিজ, প্লিজ দয়া করে, আমরা সাবজেক্ট বললাম, কারো ব্যাপারে কিছু বলা হবে বা কাউ কিছু বলা হচ্ছে, তাহলে এখানে কাকে বলা হচ্ছে কথাটা, প্লিজ ক্লোজ দ্য ডোর, তোমাকে বলা হচ্ছে, যে তার সামনে আছে তাকে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ডিরেক্ট সাবজেক্ট নেই। এটা আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে করি, তাহলে আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখি, তাহলে এটা আসবে, ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর, তোমাকে দয়া করে বলা হচ্ছে তুমি দরজাটা বন্ধ করো। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হয়ে গেল ইউ, এখানে আমাদের ডিরেক্ট সাবজেক্ট নেই, এখানে আমাদের সাবজেক্টটা হয়ে যাচ্ছে ইউ। তো এই ছিল আজকের ক্লাস, আরো বাকি পার্টগুলো নেক্সট ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসে যা যা আলোচনা করা হলো তোমরা খুব ভালোভাবে একটু খাতা পেন নিয়ে লিখে নিও, এবং এই সম্পর্কিত বিভিন্ন নোটস, বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস সেট তোমরা আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। যারা অ্যাপ ডাউনলোড করেনি তারা অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও। তো আজকের ক্লাসে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের আবার পরবর্তী ক্লাসে।